ওকে, এ তো বেশ দীর্ঘ, বয়সী তো প্রায় 80-র কাছাকাছি। তো আমি রাজনীতিতে হাতে খড়ি বলা যায়। আমি জন্ম আমার এক রাজনৈতিক পরিবারে। আমার দাদা, তিনি অবিভক্ত বাংলার মন্ত্রী ছিলেন এবং কৃষক প্রজা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। কি নাম ওনার? খান বাহাদুর হাশেম আলী খান। এবং প্রজাস্বত্ব আইন, ঋণ সালিসি বোর্ড, এই আইনগুলো তার করা। এবং উনি ঋণ সালিসি বোর্ডের প্রজাস্বত্ব এবং শিক্ষা, সমবায়, এগুলোর মন্ত্রী ছিলেন। উনি প্রথম বেঙ্গল অ্যাসেম্বলি 1936-এর সদস্য ছিলেন এবং পরবর্তীতে 46-এর 37 নেক্সট ইলেকশনে উনি ইলেক্ট হন। 49-এ উনি চলে আসেন ক্যালকাটা থেকে বরিশালে। তো আমার বাপ, উনি স্বাভাবিক অবস্থায় ব্রিটিশ ভারতে নেতাজি সুভাষ বোসের সংস্পর্শে ছিলেন এবং হলওয়েল মনুমেন্ট মুভমেন্টের সময় নেতাজির ডাকে সেখানে আন্দোলন করতে গিয়ে পুলিশের কি বলবো, ওই যে পুলিশের আঘাতে তার নাকের হাড় ভেঙে যায় এবং উনি নেতাজি সুভাষ বোসের পর একটা স্টেজে বম্বে থেকে সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখন কিন্তু আমার দাদা মন্ত্রী, কিন্তু যেতে পারেন নাই কি পারিবারিক কারণে পারেন নাই। এবং পরবর্তীতে উনি অনুশীলন সমিতিতে যোগ দেন। আমার জন্ম কাগজপত্র তো দেখি 1948 সাল। পড়াশোনা তো আমি করলাম জেলে স্কুলে, একে স্কুলেও, এবং পরবর্তীতে বিএম কলেজ থেকে রাজনৈতিক কারণে আমার 1968-এ ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট রাস্টিকেশন করে, আমাকে একা না আরো অনেককে। তা আমার পরিবার ডিসাইড করলো যে আমি লন্ডন চলে যাই। আমার সিদ্ধান্ত হলো যে না, আমি বাংলাদেশের কাছে থাকবো, দেশের ভেতর থাকবো এবং রাজনীতিতে অংশগ্রহণ করব। তো হিসাব কিতাব করে দেখলাম যে আমার কিছু ফ্রেন্ড তারা অলরেডি করাচিতে গিয়ে ভর্তি হয়ে গেছে। আমিও গিয়ে প্রবাবলি সেপ্টেম্বরের 23 তারিখে করাচি গেলাম, গিয়ে ওখানে ইসলামিয়া কলেজে ভর্তি হইলাম এবং ওখান থেকে আমার গ্রাজুয়েশন। এবং 1 মাসের মাথায় কিন্তু আমি ওখানে ওয়েস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগ এর ফাউন্ডার সেক্রেটারি হিসেবে ছাত্রলীগ গঠন করলাম। তখন ওইখানে আইয়ুব খানের ডিকেট, 58-এ আইয়ুব খান আসলো, 68-এ কিন্তু তার ডিকেট 10 বছর পূর্তি নিয়ে ওইখানে একটা আলোকসজ্জা উৎসব এগুলো করতেছিল। তো সেখানে দেখলাম যে কিছু কিছু মেইনলি ডাক্তার ডেউ মেডিকেল কলেজের ডক্টর রশিদ আর মিনহাজ বার্নার, বিখ্যাত জার্নালিস্ট মিনহাজ বার্নার ভাই, নামটা মিরাজ মাহমুদ খান, যিনি ফাউন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন এই ইমরান খানের পার্টির। এরা সব এন্টি আইয়ুব খান মুভমেন্ট স্টার্ট করলো, আমিও তাদের সাথে যোগ দিলাম। তো এইভাবে আর কি ওই মুভমেন্টে কিন্তু বেসিক্যালি এন্টি আইয়ুব মুভমেন্ট এটা শুরু হয় কিন্তু করাচি থেকে। ওরা তখন স্লোগান দিতে জানতো না, ওরা স্লোগান দিত আইয়ুব কুত্তে মনেম কুত্তে হুই 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 হুই।
আমরাই শুরু করলাম যে এই মানে এক্সট্রিম স্লোগান যেগুলো, এগুলো আমরাই শুরু করলাম বাঙালিরা। এবং বাঙালিরা মাইনরিটি পিপল আর অলওয়েজ ইউনাইটেড। তা আমরা চলাফেরা করতাম ওইভাবে 100-150 লোক। 19 ফেব্রুয়ারি আমি যখন বাংলা কলেজের সামনে একটা শহীদ মিনার করতেছিলাম বন্ধু বান্ধবদের নিয়ে, ওইখানে পুলিশ ঘেরাও করে আমাদের 3 জনকে তুলে নিয়ে গেল। 3হাট্টি নামে এক জায়গায়, সেখানে একটা থানার ভেতর রাখলো। 21 তারিখ সকালে আবার ছেড়ে দিল, যাতে শহীদ মিনারটা করতে না পারি। যাই হোক, এইভাবে চললো। 70-এ আমার পিতা গেলেন, তখন এদিকে খুব গিয়ে উনি আমার রিকোয়েস্ট করলেন লন্ডন চলে যাওয়ার জন্য। ওখানে আমার মামাও ছিলেন এক, তো তার বাসাতে বসে বললেন, মামা তখন পাকিস্তান স্টেট ব্যাংকের ডেপুটি গভর্নর। তো বুঝে সুঝে বললেন যে বাংলাদেশের অবস্থা খারাপ, তুমি চলে যাও লন্ডন, গিয়ে ওখানে ব্যারিস্টারি পড়ো। আমি পড়াশোনা কি, আমি তো নিউক্লিয়াসের সাথে কানেক্টেড সিন্স 1966। আমি রিক্রুট হইলাম নিউক্লিয়াসে কাজী আরিফের মাধ্যমে। সিরাজুল আলম খান এদের সাথে জড়িত, রাজ্জাক ভাই এদের সাথে জড়িত হয়ে গেলাম 66 থেকে। আমার মাথার মধ্যে তো স্বাধীনতা ঘুরপাক। তা আমি আব্বাকে না বললাম না, উনি টিকিট পাসপোর্ট এগুলো সব ধরাই দিলেন, আমি হা হা করে রইলাম। মিনওয়াইল 69 মুভমেন্টের পর এদিকে তো বঙ্গবন্ধু রিলিজ পেলেন, তার সাথে যোগাযোগ আমার ছিল। তো আমি চলে আসলাম বাংলাদেশে 7 দিন পর। সেটা পরে বলতেছি। মিনওয়াইল আমরা কিন্তু করাচিতে কনভেনশন মুসলিম লীগের অফিসের পাশে তার থেকে বড় একটা অফিস নিলাম। কিভাবে নিলাম? করাচির লোক সংখ্যা, বাঙালির সংখ্যা ছিল প্রায় 5 লাখের মতো। এরা নিতান্তই শ্রমিক শ্রেণীর, আর কিছু সিপাই ছিল, দেশপ্রেমিক সিপাই আমি বলবো। তো তারা একটা টিনের বাক্স আমরা রাখলাম, যে পারো 5 টাকা 10 টাকা করে দিয়ে, 5 টাকা 1 টাকা 2 টাকা করে দিয়ে যায়। মাসের শেষে গুনে দেখি কোনো মাসেই 1 লাখ টাকার কমে নাই। সো প্যাট্রিয়ট দেয়ার, কেউই 1 টাকা তো দেয়ই নাই, 10 টাকা 5 টাকা এই দিয়ে গেছে। সেই সময় 1 লাখ টাকা বিশাল ব্যাপার। হ্যাঁ, তো আমরা ওইভাবে চালাইতে থাকলাম। এবং যে অফিস দেখে বঙ্গবন্ধু গেলেন তাজ্জব হয়ে, বলছে করছো কি তুই? তা বললাম যে করছে এইভাবে। এবং থাকতাম ওই অফিসেই। ওয়েস্ট পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন খলিল আহমেদ তিরমিজি, যথেষ্ট শক্তিশালী এবং মানে কি বলবো যে ত্যাগী নেতা। তো বঙ্গবন্ধু যাবার আগে অনেকগুলোই হইলো। একটা হইলো যে খান তখন একটা দিলেন, ও বঙ্গবন্ধু যাবার 7-8 দিন আগে মনি ভাই আমাকে একটা টেলিগ্রাম দিলেন যে আমি আসতেছি। তো সাবসিকুয়েন্টলি মনি ভাইয়ের প্লেন আসতে দেরি হলো, রাত 1:30 2টা। আমরা তো হোটেল আগে রিজার্ভ করে রাখছি। উনি দেখে তাজ্জব বললেন যে এত রাত পর্যন্ত অবাক এয়ারপোর্টে থাকবো। তো ওনাকে নিয়ে আসলাম হোটেল জ্যাবিস, এখনো বোধহয় হোটেলটা আছে করাচি সদরে। তো জ্যাবিজে তাকে রাখলাম একটা সুটে। পরে উনি সব দেখে বললেন যে বঙ্গবন্ধুর প্রোগ্রাম ক্যান্সেল কর। কেন? যেহেতু মার্শাল অর্ডিন্যান্স হয়েছে যে পাবলিক মিটিং করা যাবে না, কেবলমাত্র ওয়ার্কার্স মিটিং করা যাবে। যে তাই হবে। কিভাবে? তা আমি করলাম কি, টোটাল নিস্তার পার্ক যেটা মিটিং হয় সবচেয়ে বড় মিটিং, এটার চতুর্দিক সামিয়ানা কাপড় দিয়ে ঘিরে দিলাম। আর 4টা গেট রাখলাম, গেট রেখে লিখলাম যে ওয়ার্কার্স মিটিং অব আওয়ামী লীগ। বিশ্বাস করবেন না,
সারা ওদিনকার যদি ডন দেখেন তাহলে দেখবেন যে ডন ডেইলি ডনে লিখছে যে লিয়াকত আলী খানের জানাজায় নাকি সবচেয়ে বেশি লোক হয়েছিল, তার থেকে বেশি লোক হয়েছে বঙ্গবন্ধুর মিটিং এ। তো বঙ্গবন্ধু তো উর্দু ঠিক বলতেও পারতেন না, বুঝতেও পারতেন না, খুব চটচলতে বলতে পারতেন না। পাশে আমি থাকতাম, থাইকা ওই যে দু একটা জায়গায় যে বাইজে পড়তো ওইটা বলতাম, আবার কারেকশন করে দিতাম, এই ছিল আমার কাজ। আর অর্গানাইজ করা, ওখান থেকে কোয়েটা মানে টোটাল ওয়েস্ট পাকিস্তান ঘুরলাম। এবং এলাবোরেট সময় পাইলে পরে আমি করতে পারতাম। যেমন নওয়াব বুকতি বেলুচিস্তানের, যিনি পরবর্তীকালে পাকিস্তানিদের সাথে গোলাগুলি করে যুদ্ধ করে আত্মাহুতি দিচ্ছেন। আতাউল্লাহ খান মঙ্গল, এখন যারা সিন্ধের স্বাধীনতা চায়, আপনি আমার ফেসবুকে গেলে পরে দেখবেন যে বেলুচিস্তানের স্বাধীনতা চায়, এবং বেলুচিস্তানের অসংখ্য নারী এখন জেলে, ইয়াং নারী, টিনেজার, তারা কারাগারে আছে। এবং এখন লিড দিচ্ছেন আমারই এক ফ্রেন্ড মোহাম্মদ আলী তালপুর। ওরা রয়্যাল বাইশ ফ্যামিলির এক পরিবার তালপুর। আর নওয়াব বক্তির ফ্যামিলিটা এখন আর নেই, ওরা ফ্রান্সে চলে গেছে। আর তারা স্বাধীনতা চায়, সিন্ধ স্বাধীনতা চায়, জিএ সিন্ধ, পাঞ্জাব আছে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার যেটা এখন নতুন করে নাম রাখছে পাখতুনখোয়া, তারাও স্বাধীনতা চায়। তো পাকিস্তানের অবস্থা এই। এবং পাখতুনখোয়ায় ওরা বলে পশতু, বেলুচিস্তানের ল্যাঙ্গুয়েজ হইল বালুচ, সিন্ধের ল্যাঙ্গুয়েজ হইল সিন্ধি, শুধুমাত্র পাঞ্জাবের ল্যাঙ্গুয়েজ হইল পাঞ্জাবি। এবং অদ্ভুত বিষয় হলো পাঞ্জাবিদের কিন্তু কোনো অ্যালফাবেট নাই, এমন নাকি যেটা ইন্ডিয়ান পাঞ্জাবিদের পাবেন হিন্দিতে, আর পাকিস্তানি পাঞ্জাবিদের অ্যালফাবেট পাবেন উর্দুতে। ল্যাঙ্গুয়েজ সেম, অ্যালফাবেট দুই রকমের। সাচ এ নেশন দে আর, তাদের সাথে অ্যাডজাস্ট করা ইট ওয়াজ টু টাফ। আমি তো অ্যাডজাস্ট করতেও পারতাম না, বলতে গেলে পরে বাসে উঠলে পরেও মারামারি হইতো, হাতাহাতি হইতো। যাই হোক, একটা ভালো টাইম কাটাইলাম, আমাদের সার্কেল ছিল ভালো সার্কেল, ওদের সাথেও ফ্রেন্ডশিপ হলো। তো আলটিমেটলি বাংলাদেশে ব্যাক করলাম, ব্যাক করিয়ে গেলাম বঙ্গবন্ধুর 32 নম্বরে দেখা করতে। তো উনি দেখে বললেন যে উনি আর আমার পিতা দুইজনে কিন্তু কলিকাতায় ক্লাস ফ্রেন্ড ছিলেন। তো দেখে বললেন যে তোর বাপে কি জানে যে তুই ঢাকা আসছিস ইংল্যান্ড না গিয়া? আমি না, জানে না। তাইলে দাঁড়া, তোর যে বলার দরকার নেই, আমি বলি। ঠিক আছে বলেন। উনি বললো, আব্বা আমার আর কিছু বল নাই। ওইখান থেকে 2রা মার্চ 3রা মার্চ 71-এর, তার আগে নির্বাচনে এসে, যেমন ওয়েস্ট পাকিস্তানে আমি বঙ্গবন্ধুর পাশে সারাক্ষণ ছিলাম। আমির হোসেন আমু এখনো জীবিত আছেন, তোফায়েল ভাইও জীবিত আছেন। তোফায়েল ভাই যদিও কথাবার্তা বলতে পারছেন না, স্মৃতিশক্তি তার নষ্ট হয়ে গেছে, কিন্তু আমু ভাইয়ের স্মৃতিশক্তি প্রখর, উনি জানেন। তো যে ওয়েস্ট পাকিস্তানের সারা মিটিং এই কিন্তু আমি ছিলাম, অর্গানাইজও করছি আমি আগে গিয়ে। তো তারপরে যখন সিদ্ধান্তই হইলো, তখন তো আমরা চলে গেলাম, আমি গেলাম বরিশাল, as per decision of the nucleus। এবং পতাকা শিবনারায়ণ দাস, আরিফ ভাই, সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, এদের নেতৃত্ব হলো। 3রা মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে পল্টনে স্বাধীনতার ইশতেহার পড়া হইল। সেখানে বলা হইল জাতির
জনক হবেন বঙ্গবন্ধু, জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা জাতীয় পতাকা, আর জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বঙ্গবন্ধুর উপস্থিতিতেই কিন্তু। তারপর তো 7ই মার্চ, 7ই মার্চে ইঙ্গিত ছিল 16 আনায় যে আমাদের জন্য যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তা আমরা অ্যাকর্ডিংলি বরিশাল গেলাম। আমি বরিশালে গিয়ে অর্গানাইজ করলাম এই ইটি নিয়ে, এবং একটা স্টেজ পর্যন্ত যুদ্ধ চললো। যুদ্ধে আমরা বিএলএফ অর্থাৎ মুজিব বাহিনী যখন ব্যাক করলো একটু লেটে, মুজিব বাহিনীর তার আগে ব্যাক করলো মুক্তি বাহিনী। তো আমি মুক্তি বাহিনীর সাথে ছিলাম, সাব সেক্টর কমান্ডার মেজর শাহজাহান ওমর বীর উত্তম, তার সাথে তার কোচ ইনচার্জ হিসাবে। আর বিএলএফ ব্যাক করার সাথে সাথে আমি বিএলএফ এ জয়েন করলাম, যেহেতু আমি নিউক্লিয়াসের লোক, আমি বাধ্য। তো সেখানে আমি কোঅর্ডিনেটর এবং ডেপুটি হিসাবে জয়েন করলাম। 8ই ডিসেম্বর কিন্তু বরিশাল মুক্ত হয় এবং আমরা প্রথম বরিশাল শহর উঠি। সে অভূতপূর্ব দৃশ্য, এটা আমি এখন কল্পনায় আনতে পারি না, চিন্তাও করতে পারি না। পাকিস্তানে সর্বপ্রথম কিন্তু আমরা 21শে সংকলন বের করছি। হ্যাঁ, ওয়েস্ট পাকিস্তানে বঙ্গবন্ধু যাওয়ার পরে 2টা সংখ্যা বের করছি। একটা ছিল 2টা সংখ্যা পত্রিকা বের করছি নির্ভীক নামে, এবং পরেরটা এডিটোরিয়াল সাব এডিটোরিয়াল আমারই লেখা ছিল জয় বাংলা নামে, শিরোনামে। পোস্ট এডিটোরিয়ালটা ছিল বঙ্গবন্ধু যেদিন গেছেন। জয় বাংলা স্লোগান আসছে অনেক আগে। হ্যাঁ, এটা ইন্ট্রোডিউস করছেন প্রথমে ছাত্রদের ভেতর থেকে। এটা হয় ঢাকার ছাত্রদের ভেতর থেকে। আফতাব, যিনি এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও বলতো 2-1 বন্ধু বান্ধব জয় বাংলা জয় বাংলা বলতে বলতে জয় বাংলা হয়ে গেল জাতীয় স্লোগান। তখন দেখা হইলে পরে আসসালামু আলাইকুম বা নমস্কার এইসব ছিল না, দেখা হইলে পরে হ্যান্ডশেক করে হাই হ্যালোর বদলে জয় বাংলা জয় বাংলা, যাবার সময় জয় বাংলা জয় বাংলা, হাত উঠেই আমরা বলতাম জয় বাংলা। যে যাচ্ছে সেও হাত উঠেই বলতো জয় বাংলা। এমনই একটা জয় বাংলা। তো এটা বাঙালির মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান, এর বিকল্প ছিল না। বিকল্প হয়তো ছিল, কি ছিল না আমি জানি না, কিন্তু সেদিন ছিল না। এর আবেগ আজকালকার জেনারেশন বুঝবে আমার মনে হয় না, এবং বোঝা সম্ভবপর না। তার আগেই প্রোটেস্ট করতে আমি। আপনি প্রথম প্রোটেস্ট করেছিলেন? না, তার আগেও যখন প্রফেসর ইউনূস আসেন নাই, আমাদের সেনা প্রধান বললেন যে আমি মিটিং করতেছি, জামাতে ইসলামী আমির, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং কি অর্গানাইজেশন নাম বলল তার প্রধান, মাওলানা মামুনুল হক, তার সাথে হেফাজতের। তো তখন সাথে সাথে আমার মাথা একটু গরম, তো তা আমি ফেসবুকের লাইভে গিয়ে বললাম যে নো, অ্যাজ আর্মি চিফ আপনি পারেন না, আপনি সরকারি এই পদে অধিষ্ঠিত আছেন, আপনি একটা বেআইনি সংগঠনের সাথে, সংগঠনের প্রধানের সাথে কিছুতেই বসতে পারেন না। এটা ছিল আমার ফার্স্ট প্রোটেস্ট।
তারপরের প্রোটেস্ট হইল ডক্টর ইউনূসের চলে গেছে রিসেট বাটন। রিসেট বাটন। হ্যাঁ, এখন আমার তো অহংকার মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের উপরে যদি আঘাত আসে, এটা এখনো বলি, আজকেও বলে আসছি, অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি এখন বিএনপি করেন সাবসিকুয়েন্টলি, সেও বলছিল যে হ্যাঁ পান্না ভাই আর আছে কি জীবনের, মরিয়ে যাওয়ার আগেও মুক্তিযুদ্ধের কথা বলে যাব। এক্স্যাক্টলি তাই। আমাদের তো জীবনের এই দেশে বহু মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আসতে পারবেন, ধনপতি আসতে পারবেন, কিন্তু মুক্তিযুদ্ধ তো আসতে পারবেন না, মুক্তিযুদ্ধের সংগঠকরা তো আসতে পারবে না। তা আমরা সময়ের শ্রেষ্ঠ সন্তান, এবং ওটা আমাদের অহংকার, সেখানে হাত দিলে পর তো রক্ষা নাই। এবং আমরা মুক্তিযুদ্ধ করার সময় কখনোই চিন্তা করি না যে আমি এইভাবে লাভবান হব, আমি এই ব্যবসা করব, বা আমি ব্যাংকের মালিক হব, বা আমি লঞ্চের মালিক হব। ইভেন এটাও চিন্তা করি না যে আমার যা সহায় সম্পত্তি আছে, আমি মোটামুটি ভালো সচ্ছল পরিবারের সন্তান, তো তারপরে চিন্তা করি না যে আমার এই পরিবার থাকবে বা এই থাকবে, এটা চিন্তা করি নাই। চিন্তা করছে একটাই, সব মুক্তিযোদ্ধারাই চিন্তা করছে একটা, বাঁচতে হবে, শত্রুকে, পাক হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে, বাংলাদেশকে শত্রু মুক্ত করতে হবে, নাথিং এলস। কেউ চিন্তা করে নাই যে একটা ফান্টাল লাইসেন্স পাবো বা একটা বাড়ি পাবো, গাড়ি পাবো, এই চিন্তা কারোর ভেতর ছিল না। ছিল দেশটাকে অ্যাট এনি কস্ট হানাদারদের কাছ থেকে মুক্ত করতে হবে। এই আপনি বলেছিলেন যে প্রফেসর ইউনূসের মুক্তিযুদ্ধে কোনো ধরনের ভূমিকা নাই, সেদিন বলেছিলেন। না, বলছি যে তার যদি ভূমিকা থাকতো সে এই কথা বলতে পারতো না। তার ভূমিকা সম্পর্কে আমার কিছু জানা নাই, তার ভূমিকা সম্পর্কে আমার কিছু জানা নাই। তিনি হঠাৎ করে এইবার বললেন 26শে মার্চের আগে যে এরকম জিয়াউর রহমানের ভাষণ শুনে উনি অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। কে? প্রফেসর ইউনূস। তো উনি বলতেই পারেন, এখন উনি কি বলছেন ওনার সব বক্তৃতা আমি শুনিও না। উনি পণ্ডিত, এতে কোনো সন্দেহ নাই, উনি নোবেল লরেটি, এতেও সন্দেহ নাই, উনি বিশাল ব্যক্তিত্ব, বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা আছে, এতেও সন্দেহ করি না, বরঞ্চ বলবো যে ভালো অহংকারী বোধ করতাম। কিন্তু একজন রাষ্ট্র পরিচালনার দিক থেকে তার মতো ব্যর্থ শুধু বলবো না, যে তার উচিতই ছিল না এই ব্যাপারে নাক গলানো বা রাজি হওয়া। এ থেকেই বোঝা যায় যে তিনি কতখানি উচ্চাভিলাষী, এবং এইটাকে একটি উনি নামাজ কিরকম পড়েন আমি জানি না, তবে ছবি টবি দেখলে পরে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবে অবশ্য। ওনার সে আগ্রহ আছে, শেখার আগ্রহ এখনো আছে, শেখাবার আগ্রহ আছে। আমাদের যেমন শেখাচ্ছেন, আমাদের যেমন এই বয়সে এসে শেখাচ্ছেন, উনি যে খুব একটা বড় আমাদের থেকে তা না, 83 বছর বয়স, তো 5-7 বছরের বড়, তো শেখাচ্ছেন উল্টো দিকে কিভাবে, উল্টো পায়ে হাঁটতে হয়। আমরা তো এই বয়সে উল্টো দিকে হাঁটতে পারবো না, উনি পারবেন, কারণ ছোট সময় থেকে ওই সার্কাসের লোকজন প্র্যাকটিস করে না, ওইভাবে হয়তো প্র্যাকটিস করে উনি শিখছেন উল্টো দিকে কিভাবে যেতে হয়। তা আমরা তো সার্কাসের লোক ছিলাম না, আমরা বরঞ্চ দর্শক ছিলাম। তো আমরা সামনের দিকেই হাঁটতে শিখছি, পেছন দিকে হাঁটতে শিখি নাই। তো পেছনে বাংলাদেশও হাঁটতে শিখে নাই।
বাংলাদেশ কোনোদিনই তালেবান হবে না, মাইন্ড ইট। আবারও আমি বলি, বাংলাদেশ একমাত্র পৃথিবীর ভেতরে একমাত্র দেশ যেটা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার জন্য স্বাধীন হয়েছে। আর একটা ছিলের সাথে, সেটা হইল সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলতে অন্তত সাম্যতার ভিত্তিতে যাতে একটা সমাজ থাকে, সেই ধরনের একটা সমাজ যাতে থাকে, আমরা সেই স্বপ্নটা এখনো দেখি। কারণ বাংলাদেশের সামাজিক দৃষ্টির দিক থেকে লোকজন কিন্তু সামাজিক দিক থেকে তারা সাম্যতায় বিশ্বাসী। যেমন গ্রামের ভেতরে যদি একটি গরিবের ঘরে মেয়ের বিয়ে হয়, সারা গ্রামের লোকজন কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তাকে সাহায্য করে। আবার ধনীর ঘরে যদি হয়, তার ঘরে যে কামলা দিচ্ছে, কাজ করছে, সেও কিন্তু একজন ইনভাইটি এবং থাকেন তার সপরিবারে। তো এই সামাজিক ব্যবস্থাপনায় বাংলাদেশে এমনি একটি সমতা ভিত্তিক সমাজ আছে, সেইটাকে অর্থনৈতিক দিক থেকে আনতে গেলে পরে যেটুকু দরকার সেটা খুব বেশি কষ্টকর না। মন মানসিকতার দিক থেকে বাংলাদেশের বাঙালিরা সমতা ভিত্তিক সমাজে বিশ্বাসী। অতএব এইখানে খুব একটা কষ্ট হবে তা না, হবে। তো পশ্চাৎপদ এটা যেটা চান, অনেক সময় নাবালক নেতারা বলেছেন যে এটা অমুক হবে, পাকিস্তানের মতো হবে, তমুক হবে, তো সেটা হবে না। ওই ফজলুর রহমান, বিএনপির ফজলুর রহমান বলছিল যে এত চিল্লাচিল্লি করো, কালকে বেটা ভোট দেখ কে জেতে না কে হারে। তা আমি বলি না, আমি তো আওয়ামী লীগের না, আমি কোনো দলেরই না। তারপর আমি বলি যে কখনোই এখানে গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক শক্তি এটা থাকতে পারবে না। মাথা চারা মাঝে মাঝে দিবে, কিন্তু তাদের স্থায়ী কোনো কি বলবো, যে স্থায়ী কোনো ব্যবস্থা হবে না। ওইটা যে ইউনূস সাহেব ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে ইটস এ ম্যাটিকুলাস প্ল্যান, ম্যাটিকুলাসলি হয়েছে। এবং এখন তো বের হয়ে আসছে যে আমেরিকান এই যে ইউএসএআইডির ফান্ড কারা কারা পেয়েছে, কিভাবে, কি উদ্দেশ্যে। আর গতকালকে আমি একটা পোস্ট পেয়েছিলাম, সেটা আমি শেয়ার করেছি, যে শিবিরের লোকজন বলেছিল যে 4 তারিখ যখন আমরা বুঝলাম যে গভর্নমেন্ট ফল নাও করতে পারে, তো তখন আমরা পুরোপুরি নেতৃত্ব নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। এই যে সার্জিস আলম না কি আলম, উনি তো ছাত্রলীগ করতেন, এখন কোত্থেকে আসলেন? কে একজন সে ছাত্রলীগে ছিল শিবিরের হয়ে, এই তো অবস্থা। তো এখন এখানে আমাদেরও ভুল আছে, যেমন আমরা আমাদের ভুল না, আমি বলবো যে বিগত সরকারের ব্যাংক লুট হয়ে গেছে, তারপরে ছাত্র তার আওয়ামী লীগের ভেতরে শিবির ঢুকছে, জামাত ঢুকছে, স্বাধীনতা বিরোধীরা ঢুকছে, ছাত্রলীগের ভেতরে জামাত ঢুকছে, শিবির ঢুকছে, রককাটা গ্রুপ ঢুকছে পয়সা দিয়ে। তো আমি দেখি না, আমি তো ছাত্রলীগ করা লোক, তো সেইখানে যে পয়সা দিয়ে ছাত্রলীগ করা যায় বা কোনো সংগঠন করা যায়, এটা আমার জানা ছিল না, এইবার জানলাম। এবং তার ফল ভোগ করতেছে, তো এটা উপর টায়ারে, আপার টায়ার অফ দ্য আওয়ামী লীগ। ইটস নিয়ার অ্যাবাউট 75 ইয়ার্স, 75 বছর বয়স হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। তো সেখানে উপরের দিকের কিছু লোকজনের
এই অবস্থাটা হয়েছে। কিন্তু লোয়ার টায়ারে মানুষ এখনো নাম জানে কিন্তু আওয়ামী লীগের। সেইখানে দ্বিতীয় নাম যেটা জানে সেটা বিএনপির, নট জামাত। এখানে কন্টেস্ট হতে পারে হবে আওয়ামী লীগ। একটা কথা বলি, 70 ইলেকশনেও কিন্তু অনেক চেষ্টা করেছে, হয় নাই, পারে নাই। হ্যাঁ, তো কতগুলো সময় থাকে। এখন মানুষ চুপ আছে, কিন্তু ইট ডাজ নট মিন যে দে আর নট অ্যাওয়ার। তারা সতর্ক না, সজাগ না, এটা ঠিক না। এটাকে দেখবো, এটা মন করে অনেক কিছুই তো বলতে পারে। সারা পৃথিবীতে একসময় কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল, কোথায় ব্যান্ড ছিল? ব্যান্ড করে কি রাখতে পারছে? রাশিয়ার বাদে ইভেন চায়নাতেও তো কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল। সাংহাই ম্যাসাকার হইল কেন? আমাদের এম এন রয় গিয়ে সেখানে কমিউনিস্ট পার্টি ফর্ম করলেন, মেক্সিকান কমিউনিস্ট পার্টির ফর্ম করলেন এম এন রয়। 3টা দেশের কমিউনিস্ট পার্টির ফাউন্ডার ছিলেন ভারতের এম এন রয়, মানবেন্দ্র নারায়ণ রয়, মানবেন্দ্রনাথ রয়, নাম করা লেফটিস্ট। পরবর্তীতে ভারতে করলেন রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, আরএসপি। তো কি ব্যান্ড তো করতে পারে না। ইভেন এই দেশে তো, আমাদের দেশেই ম্যাক্সিম গর্কির মাদার ব্যান্ড ছিল। তারপরে সেই এরকম ব্রিটিশ ইন্ডিয়ায় ম্যাক্সিম গর্কির, ব্রিটিশ ইন্ডিয়া না, ব্রিটিশ এম্পায়ার ভেতরে ম্যাক্সিম গর্কির মাদার ব্যান্ড ছিল সর্বত্র। অথচ আপনি খুঁজলে পরে দেখবেন সবচেয়ে বেশি ট্রান্সলেট এবং এডিশন হয়েছে কিন্তু ম্যাক্সিম গর্কির মাদার। তো দিস ইজ দ্য রিয়েলিটি। ব্যান্ড করতে গেলে পরে তো এটা জঙ্গি সংগঠন হবে। আওয়ামী লীগের ব্যান্ড করতে গেলে পরে লোয়ার টায়ারের নিউ লিডারশিপ। আবারও বলি, যুদ্ধে যাবার বয়স তার, যৌবন যার তার। যৌবনের যে আওয়ামী লীগাররা আছে তারা তো মিলিটেন্ট হয়ে যে রাস্তায় নামবে, এ তো ঠেকা দেওয়ার সাধ্য আমার মতো পান্নার, 1000টা পান্নারও নাই। ডক্টর ইউনূস আরো দূরের কথা। আর এই দেশের সেনাবাহিনী কিন্তু প্রো পিপল সেনাবাহিনী, প্রো পিপল সেনাবাহিনী, এটাও মাথায় রাখতে হবে। এরা 1বার 2বার কিন্তু কমান্ড ভায়োলেট করে না। কিংস পার্টি, কিংস পার্টি কোনোদিনই কিংস পার্টির এদেশের মানুষ শ্রদ্ধার চোখে দেখে নাই। 10 জনের নাম জিজ্ঞেস করেন না, কিংস পার্টির 10 জনের নাম বলতে পারবেন না।